এর আগের দিনে তোমাদের 0 ডিগ্রি থেকে বেশি 90 ডিগ্রি পর্যন্ত মোট 12টা কোণ চাঁদার সাহায্য না নিয়ে শুধু স্কেল আর কম্পাস দিয়ে কীভাবে আঁকতে হয় বা আঁকা যায় সেটা দেখিয়েছিলাম বা বলেছিলাম। আশা করি এই 12টা কোণের ছবি তোমরা নিজেরা বাড়িতে এঁকেছ বা প্র্যাকটিস করেছ এবং চাঁদা দিয়ে মেপে আঁকাগুলো যথার্থ হলো কি না, সঠিক হয়েছে কি না সেটা দেখেছ। আশা করি সবাই ঠিকঠাক আঁকতে পেরেছ। আঁকার সময় যাতে পেন্সিলটা ভালো রকম ছোলা থাকে, মোটা যাতে না হয় সেদিকে একটু নজর দেবে, যত্ন নেবে। আজকে আমরা 90 ডিগ্রি থেকে বেশি 180 ডিগ্রি পর্যন্ত আরও 12টা কোণ কিভাবে চাঁদার সাহায্য না নিয়ে শুধুমাত্র স্কেল এবং কম্পাস দিয়ে অঙ্কন করা সম্ভব সেটা আমরা আলোচনা করব বা দেখাবো। 90 ডিগ্রির বেশি 180 ডিগ্রি পর্যন্ত যে যে কোণগুলো আমরা চাঁদার সাহায্য না নিয়ে শুধুমাত্র স্কেল কম্পাস দিয়ে আঁকতে পারবো সেই কোণগুলোর পরিমাপ আমি বোর্ডে লিখে দিচ্ছি। এই 12টা মাপের কোণ আমরা চাঁদার সাহায্য না নিয়ে শুধুমাত্র স্কেল এবং কম্পাস দিয়ে আঁকতে পারবো। 97.5 ডিগ্রি, 105 ডিগ্রি, 112.5 ডিগ্রি, 120 ডিগ্রি, 127.5 ডিগ্রি, 135 ডিগ্রি, 142.5 ডিগ্রি, 150 ডিগ্রি, 157.5 ডিগ্রি, 165 ডিগ্রি, 172 ডিগ্রি আর 180 ডিগ্রি। এবারে কিভাবে এগুলো আঁকা যাবে জানি না তোমাদের মাথার থেকে এখনই বেরোবে কিনা। ক্লাসে তোমরা সামনাসামনি থাকলে দেখতাম তোমরা কেউ করতে পারছো কিনা আমি বলার আগেই। যাকে সেটা দেখার আমাদের সুযোগ নেই বা আমার সুযোগ নেই, সেই কারণে আমাকেই দেখিয়ে দিতে হচ্ছে। আমার বিশ্বাস তোমাদের হয়তো অনেকেই নিজেরাই আমি বলার আগেই পেরে যাবে। যাকে যারা পারবে তাদের তো
তারা তো এগিয়ে আছো, আর যারা পারবে না তারা একটু ভালো করে দেখার চেষ্টা করো। সবাই দেখো, তাহলে 90 ডিগ্রি পর্যন্ত এর আগের দিনে আমরা কিভাবে আঁকতে হয় দেখেছি। এবারে এই যে মাপের কোণগুলো লেখা হয়েছে এগুলো কিভাবে আঁকা সম্ভব সেটা দেখাচ্ছি। এখন এই কোণগুলো আঁকতে গেলেও 90 ডিগ্রি কোণটা যেমন এঁকেছিল, গতকাল একটা প্রান্ত বিন্দুতে এঁকেছিলাম, আজকেও প্রান্ত বিন্দুতেও আঁকতে পারি, আবার উপরিস্থিত একটা বিন্দুতেও লম্বটা অঙ্কন করতে পারি। কারণ উপরিস্থিত একটা বিন্দুতে লম্ব অঙ্কন করেই আজকে দেখায়। এবি একটা সরলরেখাংশ অঙ্কন করলাম। এবি সরলরেখাংশের উপরিস্থিত একটা বিন্দু সি নিলাম। এই সি বিন্দুতে আমি পেন্সিল কম্পাস দিয়ে একটা লম্ব আঁকব। এই ছেদ বিন্দুগুলোর নাম দিতে পারো। এটার নাম ই, এটা এফ, এটা জি, এটা এইচ দিতে পারো। আর এটা তাহলে লম্বটা আঁকা তোমাদের কাছে সহজ বিষয়, কারণ এটা তোমরা এর আগের ক্লাস 6-এও এঁকেছো। এবারে গতকাল যেটা বলেছিলাম যে সি বিন্দুর সাথে যদি এফ বিন্দু যোগ করে দেওয়া হয় তাহলে এই দিকের যে কোণটা, এই কোণটা 60 ডিগ্রি হবে, আর বিসিবি কোণটা এটা 90 ডিগ্রি হবে। আবার সি বিন্দুর সাথে যদি জি বিন্দুটা যোগ করে দেওয়া হয় এটাকে এম দিয়ে দিলাম। তাহলে এমসিবি এই কোণটার মানটা হবে 120 ডিগ্রি, কারণ এইখান থেকে এই মাপটা 60 ডিগ্রি, আবার এখান থেকে এটা 60 ডিগ্রি, তাহলে 60 আর 60 120। তাহলে এমসিবি অ্যাঙ্গেল ডিসিবি হচ্ছে 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এমসিবি হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি মাপের কোণটা কিভাবে আঁকা যায় আমরা বুঝে নিলাম। ঠিক আছে, এবারে এই 90 ডিগ্রি আর 120 ডিগ্রি এই মাঝখানের কোণটার পরিমাপটা কত?
120 থেকে 90 বাদ দিলে হয় 30 ডিগ্রি। তাহলে এই কোণটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করে দিতে পারি, কিভাবে কোণকে সমদ্বিখণ্ডিত করতে হয় এর আগে টেনে দেখানো হয়েছে। তাহলে ওই কোণটাকে যদি সমান ভাগে ভাগ করে দিই, তাহলে এই দিকের কোণটা হবে 90 যুক্ত 15, 30-এর অর্ধেক হচ্ছে 15, তাহলে 90 আর 15 হবে 105 ডিগ্রি। বুঝতে পারছো সবাই? আশা করি বুঝতে পারছো। সমদ্বিখণ্ডিত কিভাবে করতে হয়, এইখানে বসালাম, এই একটা বৃত্তচাপ, এখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ, এই বিন্দুটার সাথে এটা যোগ করে দিতে হবে। তাহলে এই দিকের কোণটা, এটা যদি একটা নাম দেওয়া হয় n যদি দিই, তাহলে অ্যাঙ্গেল NCB সমান হলো 105 ডিগ্রি। বুঝা গেল? অ্যাঙ্গেল NCB এই কোণটার পরিমাণ হলো 105 ডিগ্রি, কারণ 90 তার সাথে 30-এর অর্ধেক 15 ডিগ্রি যোগ করলে, 90 আর 15 যোগ করলে হয় 105। এবারে যদি আমরা NCD কোণটাকে আবার সমদ্বিখণ্ডিত করি, তাহলে 15 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে একটা কোণের পরিমাণ দাঁড়াবে 7.5 ডিগ্রি। তাহলে 90 প্লাস 7.5 হবে 7.5 ডিগ্রি। তাহলে প্রথমে যে কোণটা হয়ে গেল 105 হয়ে গেল। এবারে 112.5 কি করে হবে? এই কোণটাকে যদি NCM এই কোণটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, তাহলে একটা ভাগ হবে 7.5 করে। তাহলে 105 আর 7.5 112.5 ডিগ্রি। 120 তো হয়েই গেছে। এবারে 127.5 এটা কি করে পাবো? আশা করি এই পর্যন্ত তোমাদের সবাই হয়ে গেল। এই চারটে কোণ বুঝতে পেরে গেলে সবাই। ঠিক আছে? তাহলে 12টা কোণের মধ্যে 4টে কোণ কমপ্লিট। আর বাকি থাকলো আর 8টা কোণ। এই 8টা কোণ কিভাবে আনবো? তাহলে এই যে MCA এই কোণটা কত থাকে? অ্যাঙ্গেল MCA এই কোণটা হবে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি কোণটাকে যদি আমরা সমান দুভাগে ভাগ করি, তাহলে একটা ভাগ এখানে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, এখানে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ যোগ করে দিতে হবে। করে দিলে 120 আর 60-এর অর্ধেক 30, 150 হয়ে যাবে। 150 আছে। বোঝা গেল? এই বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, এখানে বসিয়েও তাই। এবারে এই বিন্দুটার সাথে যোগ করে দাও, সেই বিন্দুর সাথে। T নাম দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো? অ্যাঙ্গেল TCM হলো 30 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল TCM যদি 30 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল TCB এটা হবে 120 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 150 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল TCB সমান হলো 150
তাহলে 100 সাড়ে 27 করে আনবো। তাহলে এই কোণটার পরিমাণটা হচ্ছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিকে যদি সমান আমরা দুভাগে ভাগ করি তাহলে এক একটা ভাগ হবে 15 ডিগ্রি করে। তাহলে 120 আর 15 135। ঠিক আছে, এবারে 120 ডিগ্রির দিকের যে 15 ডিগ্রি কোণটা তাকে যদি সমান ভাগে ভাগ করা হয় তাহলে এক একটা ভাগ হবে 7.5 ডিগ্রি করে। তাহলে 120 আর 7.5 হয়ে যাবে 127। 135 থেকে দুভাগ করলে তো হয়ে গেল যেটা সমদ্বিখণ্ডক হবে, সেই সমদ্বিখণ্ডক থেকে এই দিকের কোণটা হবে 135। আবার এইটা হয়েছে 150। এই দিকের যে 15 ডিগ্রিটা থাকবে তাকে দুভাগ করলে 7.5 করে হবে। তো 7.5 যদি হয় 135 আর 7.5 হয়ে যাবে 100 42। এটা 135 নয়, টিসিবিটা হচ্ছে 150। টিসিএমটা হচ্ছে 30, ওকে 15 ডিগ্রি অর্ধেক করলে 15 হবে। 120 দিকে যে 15টা তাকে দুভাগ করলে 7.5 7.5 হবে। তাহলে 120 আর 7.5 127। আর যেটা 150 এর দিকে যে 15 ডিগ্রি কোণটা মানে 135 এর থেকে 150 এর মধ্যে ওই যে 15 ডিগ্রি কোণটা ওকে যদি দুভাগ করা হয় তাহলে এক একটা ভাগ হবে 7.5 ডিগ্রি করে। তাহলে 135 আর 7.5 142। তার মানে টোটাল 8টা কোণ আমরা আঁকতে পারবো। বাকি রইল এই 4টে কোণ, নিচের 4টে কোণ। এই 4টে কোণ কিভাবে আঁকবো? 157, 165, 172, 180। তাহলে অ্যাঙ্গেল টিসিবি হয়ে গেছে 150। তাহলে টিসিএ কত? অ্যাঙ্গেল টিসিএ হচ্ছে 30 ডিগ্রি। এই টিসিএটাকে যদি সমদ্বিখণ্ডক আঁকি টিসিএ কোণটা তাহলে এক একটা কোণের পরিমাপ হবে 15 ডিগ্রি করে। তাহলে 150 আর 15 হয়ে যাবে 165 ডিগ্রি। তার মানে এই কোণটা হয়ে যাবে, পেয়ে যাবো। এবারে 150 এর দিকে যে 15 ডিগ্রিটা তাকে যদি সমান্তরালভাবে ভাগ করি তাহলে এক একটা 7.5 7.5 হবে। তাহলে 150 এর সাথে 7.5 যোগ করলে হয়ে যাবে 157। ঠিক আছে, এবারে 165 থেকে 180 এর মাঝখানে কোনটা 15, তাহলে ওই কোনটা 15 ডিগ্রিটাকে আবার যদি দুভাগে ভাগ করি এক একটা ভাগ হবে 7.5 7.5। তাহলে 165 আর 7.5 হবে 172 ডিগ্রি। তার মানে এই কোণটাও হয়ে গেল। আর 180 এসিবি কোণটা তো 180 ডিগ্রি কোণ। অর্থাৎ প্রান্তবিন্দুতে লম্ব এঁকে যদি এই বাহুটাকে বাড়িয়ে দেওয়া হয় তাহলেও সেটা 180 ডিগ্রি হবে। আবার সরলরেখাংশের উপরিস্থিত বিন্দুতে এরকম ভাবে লম্ব আঁকলেও টোটাল এই অ্যাঙ্গেলটা এসিবি অ্যাঙ্গেলটা তোমাদের মনে হয়তো প্রশ্ন জানতে পারে যে একটা কোণ আঁকতে গেলে দুটো সরলরেখাংশের প্রয়োজন। তাহলে এখানে তো আপনি তো দেখালেন একটা সরলরেখাংশ এঁকে। হ্যাঁ, আমি দেখিয়েছি একটা সরলরেখাংশ এঁকে, কিন্তু আসলে এখানে দুটো সরলরেখাংশ আছে। একটা এসি সরলরেখাংশ আর একটা হচ্ছে সিবি সরলরেখাংশ। এই সরলরেখাংশ দুটো সি বিন্দুতে এসে মিলিত হয়েছে এবং এরা একই সরলরেখায় অবস্থান করছে। তাই এই দুটো সরলরেখাংশের মধ্যবর্তী কোণটা
হচ্ছে এসিবি। এই টোটালটা কিন্তু আমি আঁকার সময় একটা সরলরেখাংশ এঁকেছি, কিন্তু আসলে এটা দুটো সরলরেখাংশ হয় উচিত, একটা এসি আর একটা সিবি। তাই 180 ডিগ্রিটাও হয়ে গেল। তাহলে এর আগের দিনে আমরা 8টা কোণ চাঁদার সাহায্য না নিয়ে শুধু স্কেল কম্পাস দিয়ে কিভাবে আঁকতে হয় শিখেছিলাম। আজকে আরো এই কতদিন 12টা কোণ শিখেছিলাম, আজকেও 12টা কোণ শিখলাম। তাহলে এইগুলো হলেই আশা করছি তোমরা চাঁদার সাহায্য না নিয়ে শুধুমাত্র স্কেল আর কম্পাস দিয়ে যে কোণগুলো আঁকা যায় বা অঙ্কন করা যায় সেগুলো সবই তোমরা আঁকতে পারবে। এবারে তোমাদের বইয়ের 110 পৃষ্ঠাতে বসে দেখি 7-এ অনুশীলনী যেটা আছে বসে দেখি 7, সেখানে প্রথমে কাগজ ভাঁজ করে হাতে কলমে 15 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ তৈরি করতে বলেছে। আশা করি পারবে। কি করে করবে? একটা কাগজের উপর ধরো একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিলে, আর 90 ডিগ্রি কোণ যেহেতু তৈরি করতে বলেছে তাহলে 90 ডিগ্রি আঁকা চলবে না, কাগজ ভাঁজ করে করতে হবে। কাগজ ভাঁজ করে কিভাবে করবে? এই যে একটা কাগজ, এই কাগজের এই প্রান্ত রেখাটা আর এই প্রান্ত রেখাটা পরস্পর 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে ঠিক এর মাঝামাঝি যদি আমরা একটা ভাঁজ করি যাতে এই কাগজটা এইটার সাথে এরকমভাবে মিশে যায়, তাহলে কি হবে? এদিকের কোণটাও হবে 45 ডিগ্রি, এদিকটাও হবে 45 ডিগ্রি। বোঝা গেল? এই কোণটা যে ভাঁজ পর্যন্ত, দাগটা পর্যন্ত যে কোণটা এই থেকে সেটাও 45, আর ওই দাগটা থেকে এই দিকের কোণটাও হবে 45। আর এইটাকে 45টাকে যদি আবার ওই অংশটাকে যদি আবার, তার মানে এইটা 45 ডিগ্রি এই কোণটুকু, তাহলে এই 45টাকে যদি আবার ওরকম ভাবে ভাঁজ করি দুভাগ, সমান দুভাগ, তাহলে এক একটা ভাগ হবে 22.5 ডিগ্রি করে। ঠিক আছে, এটা 22, এটাও 22। আশা করি বুঝতে পারলে। এবারে তোমাদের বইতে ওই কাগজ ভাঁজ করে করতে বলা হয়েছে, তারপরে পেন্সিল কম্পাসের সাহায্যে সরলরেখাংশের উপর 90 ডিগ্রি কোণ, 120 ডিগ্রি, 75 ডিগ্রি, 60 ডিগ্রি কোণ আঁকার কথা বলা হয়েছে। তারপরে স্কেল, পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি, 22.5 ডিগ্রি আঁকতে বলা হয়েছে। তারপরে 4-এর দাগে কতগুলো কোণ আঁকতে বলা হয়েছে স্কেল কম্পাস দিয়ে। 5-এর দাগে, 6-এর দাগেরও একটু বিস্তৃত আকারে কিছু লেখা আছে, সেই নির্দেশটা পড়লেই তোমরা নিজেরা আঁকতে পারবে এবং ওই বক্সগুলো কি হবে সেটা তোমরাই নিজেরাই ঠিক করতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আর একটা কথা, সেটা হচ্ছে পরের ক্লাসে
এইটে গিয়ে তোমরা জ্যামিতির উপপাদ্যের সাথে পরিচিত হবে। এই প্রসঙ্গে একটুখানি সামান্য একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো একটা অঙ্কের একটা সমস্যার সমাধান করতে গেলে যেমন কতগুলো নির্দিষ্ট নিয়ম কানুন মেনে সমস্যাটার সমাধানের দিকে এগিয়ে যেতে হয়, তেমনি কোনো জ্যামিতিক সমস্যার সমাধানের জন্য কতগুলো নির্দিষ্ট পথ অবলম্বন করে আমাদের আগাতে হবে। সেগুলো তোমাদের এখনই প্রয়োজন নেই, শুধুমাত্র শুনে রাখো, পরবর্তী পর্যায়ে এই কথাগুলো কাজে লাগবে। যেমন একটা সরল অঙ্ক করতে গেলে আমাদের কি কি জিনিসগুলো মাথায় রেখে এগোতে হয়, সেখানে আমাদের মাথায় রাখতে হয় রেখা বন্ধনের কথা। আগে ওই কাজটা করতে হবে, তারপরে কি করতে হবে, প্রথম বন্ধনের কাজ করতে হবে। প্রথম বন্ধনের কাজ শেষ হয়ে গেলে দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনের কাজ শেষ হয়ে গেলে তৃতীয় বন্ধনের কাজ করতে হবে। আর যোগ বিয়োগ গুণ ভাগ এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলোর মধ্যে প্রথম ভাগের কাজ, এর থাকলে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। অর্থাৎ বদমাস এই থিওরিটা তোমাদের মাথায় রেখে সরল অঙ্কগুলো করতে হয়, তাহলে কিন্তু ভুল ভ্রান্তি হয় না। তেমনি কোনো জ্যামিতিক সমস্যার সমাধান করতে গেলে কতগুলো নির্দিষ্ট পথ নিয়ম মেনে অগ্রসর হতে হয়। সেই পথগুলো বা পয়েন্টগুলো হচ্ছে, প্রথম হচ্ছে সাধারণ নির্বাচন, নেক্সট হচ্ছে বিশেষ নির্বাচন, তৃতীয় হচ্ছে অঙ্কন বা অঙ্কন পদ্ধতি বা অঙ্কন প্রণালী, যেটা খুশি হয়। আর সবশেষে হচ্ছে প্রমাণ বা যাচাই। এই চারটে পথ মূলত অনুসরণ করে আমাদের কোনো জ্যামিতিক সমস্যা সমাধানের দিকে এগিয়ে চলতে হবে। তোমাদের হয়তো মাথায় এখন বিষয়টা ঢুকছে না, বিশেষ খুব একটা ঢোকানোর প্রয়োজন নেই, কারণ এগুলো তোমাদের এখন প্রয়োজন নেই, পরবর্তী ক্লাসে এটা প্রয়োজন হবে। শুধু এইটুকু জেনে রাখো যে কোনো জ্যামিতিক সমস্যার সমাধান করতে গেলে, যেমন ধরো বলা হচ্ছে তোমাকে স্কেল কম্পাস দিয়ে একটা 22.5 ডিগ্রি কোণ আঁকো। সাধারণ নির্বাচন মানে সেখানে আমরা নির্দিষ্ট করে কোনো কিছু কথা বলবো না, নির্দিষ্ট ভাবে বলবো না, যে স্কেল এবং কম্পাস দিয়ে একটি নির্দিষ্ট মাপের কোণ অঙ্কন করতে হবে। বিশেষ নির্বাচন ওই একই কথাই বলবো, স্কেল এবং কম্পাসের সাহায্য নিয়ে একটি 22.5 ডিগ্রি মাপের কোণ অঙ্কন করতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে অঙ্কন বা অঙ্কন পদ্ধতি বা অঙ্কন প্রণালী বা শুধু সংক্ষেপে অঙ্কন। সেখানে সমস্যাটা সমাধান করতে গিয়ে আমাকে কি কি আঁকতে হয়েছে, কিভাবে আঁকতে হয়েছে, তার বর্ণনাটাই হচ্ছে অঙ্কন প্রণালী বা অঙ্কন পদ্ধতি। আর লাস্ট হচ্ছে প্রমাণ বা যাচাই। এটা কি? এটা হচ্ছে যেটা আমাকে আঁকতে বলা হয়েছে সেটা সঠিক কিনা, সেটা আমি ঠিক ঠিক আঁকতে পেরেছি কিনা, সেটা যন্ত্রের মাধ্যমে বা আমার যুক্তির মাধ্যমে বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে প্রমাণ বা যাচাই। তাহলে আজকে এই পর্যন্তই। এর পরের দিনে আমরা ত্রিভুজ অঙ্কনে চলে যাব। আর এই কোণগুলো যেগুলো আজকে আঁকানো হলো এগুলো তোমরা সবাই বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
এই শুভকামনা জানিয়ে শেষ করলাম।